আসসালামু আলাইকুম সবাইকে রাশিদুল ইংলিশ একাডেমির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আমি রাশিদুল ইসলাম। আশা করছি আপনারা মহান রাব্বুল আলামিনের কৃপায় অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সো রাশিদুল ইংলিশ একাডেমি আপনাদেরকে একটি কথা দিয়েছিল যে স্পোকেন ইংলিশের প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস দেওয়া হবে। সেই কথার প্রেক্ষিতে আজকে আমরা প্রথম ক্লাসটি করতে যাচ্ছি। আজকে আমাদের প্রথম ক্লাসটি হবে বেসিক গ্রামারের উপরে। আমরা এটাকে নাম দিয়েছি স্পোকেন গ্রামার। এখানে আমরা স্পোকেন ইংলিশের জন্য যেটুকু গ্রামার প্রয়োজন শুধু আমরা সেটুকুই শিখব, একটু বেশিও শিখব না, একটু কমও শিখব না। সো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। সো আমরা স্ক্রিনে চলে আসছি। আজকে আমরা বেসিক গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব। যেহেতু আমরা এটা স্পিকিং ইংলিশ পারপাসে বা ইংলিশে কথা বলার পারপাসে আমরা গ্রামারটা শিখব, যেহেতু খুব বেশি গ্রামার শিখবো না, সেক্ষেত্রে আমরা এটাকে নাম দিয়েছি স্পোকেন গ্রামার। স্পোকেন ইংলিশের জন্য যে গ্রামারটুকু প্রয়োজন শুধু সেই গ্রামারটুকুই শিখব। সেক্ষেত্রে আজকে আমাদের প্রথম ক্লাস, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, সেক্ষেত্রে আমি দু একটি কথা বলার প্রয়োজন বোধ করছি। সেটি হচ্ছে, প্রথম কথাটি হচ্ছে যে অনেক স্পোকেন ইংলিশ ট্রেনার রয়েছে যারা দেখে থাকবেন, তারা স্টুডেন্টদেরকে গ্রামার শিখতে ডিসকারেজ করেন। এই কথার সাথে আমি আসলে একমত, বাট কিছু কিছু পার্সপেক্টিভ আমাদের বুঝতে হবে। আসলে কারা গ্রামার শিখবে, কারা গ্রামার শিখবে না, সেক্ষেত্রে আমি যদি দু একটি এক্সাম্পল দিই, সেটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। যারা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া ইংলিশ স্পিকিং কান্ট্রিতে জন্ম হয়েছে এবং সেখানে বেড়ে ওঠে, তাদের জন্য আসলে গ্রামার শিখে ইংরেজি শেখার কোনো প্রয়োজন নেই। তারা তাদের বাবা মার থেকে, তাদের ফ্যামিলি থেকে, আত্মীয় স্বজনের থেকে অনেক ইংরেজি শুনে, তারা কিন্তু সবাই ইংরেজি বলে, সেটা শুনে 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 একটা পর্যায়ে তারা ইংরেজি শিখে ফেলে এবং তারা ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারে। যেমনইভাবে আমরা বাংলা শিখেছি, বাংলা কিন্তু কোনো বই পড়ে আমরা শিখিনি, বাবা মায়ের কথা শুনে, আত্মীয় স্বজনের কথা শুনে কিন্তু আমরা বাংলা শিখেছি এবং খুব সুন্দরভাবে বাংলায় কথা বলতে পারি। যখন আমাদের বয়স 7-8 বছর হয়ে যায় বা 5-6 বছর হয়ে যায়, আমরা কিন্তু তখনও বই পড়তে পারি না বা কোনো বাংলা স্পিকিং বই পড়ে কিন্তু আমরা বাংলা শিখি না। সেই জন্য যারা, এবং আমাদের যাদের ভাষা বাংলা নয়, যারা আমরা নন নেটিভ কান্ট্রিতে বড় হই, বাংলাদেশের মতো যে কান্ট্রিগুলো রয়েছে যেগুলোর ভাষা সত্যিকার অর্থে বাংলা নয়, তাদের জন্য আসলে কিছুটা হলেও গ্রামার শেখা প্রয়োজন। যেমন ধরেন কীভাবে একটা সেন্টেন্স মেকিং করতে হয়, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এই বিষয়গুলো যদি আমরা কিছুটা হলে জেনে থাকি, তারপর যদি আমরা লিসনিং করি, ফর এক্সাম্পল নিউজ প্রেজেন্ট করি, নিউজ প্রেজেন্টেশন দেখি, মুভি দেখি, ড্রামা দেখি ইংলিশের, তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হয় এবং খুব দ্রুত ইংলিশ শিখতে আমাদের সাহায্য করবে। এর জন্য আসলে আমরা শুধুমাত্র বেসিক গ্রামারটুকু শিখবো, খুব বেশি গ্রামার শিখবো না, যাতে করে খুব আমরা একটা সেন্টেন্স মেকিং করতে পারি, নির্ভুল একটি সেন্টেন্স মেকিং করতে পারি, সেই বিষয়গুলো আমরা শুধুমাত্র শিখবো। সো 2 নম্বর কথাটি হচ্ছে, আমাদের মাঝে অনেকে ইংরেজি শিখতে চায়, কিন্তু ইংরেজি শেখার ইচ্ছা আছে কিন্তু পরিশ্রম করার মন মানসিকতা নেই, তারা পরিশ্রম করতে পারে না বা পরিশ্রম করতে চায় না, অলসতা তাদের মাঝে বাসা বাঁধে। আসলে তাদের জন্য ইংরেজি শেখা আসলে কোশ্চিনকালেও সম্ভব না। ইংরেজি একটা বিদেশি ভাষা, এটাকে আপনি যে খুব 2-1 দিনে শিখে ফেলবেন, দ্যাটস নট লাইক দ্যাট। আপনাকে একটা সার্টেন টাইম পরিশ্রম করতে হবে, আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে, তারপরেই কেবল আপনি ইংরেজিতে খুব সুন্দরভাবে, সাবলীলভাবে, মন খুলে কথা বলতে পারবেন। সো আমরা বেসিক গ্রামারটা শিখবো সেন্টেন্স মেকিং করার জন্য শুধুমাত্র। আর যেহেতু আমরা ইংলিশ শিখতে আসছি এখানে, ইংলিশটা আমরা খুব সিরিয়াসলি নিয়ে দিনে কমপক্ষে 1.5-2 ঘন্টা টাইম দিয়ে প্র্যাকটিস করে আমরা ইংলিশ শেখার ট্রাই করবো, যাতে করে খুব কম সময়ে 2-3 মাসের মধ্যে আমরা ইংরেজিতে কথা বলতে পারি, সেই ধরনের একটা মেন্টালিটি আমাদের মাঝে রাখবো। সো আমরা আজকে স্পোকেন গ্রামার শিখতে যাচ্ছি, কিছু গুরুত্বপূর্ণ বিষয়। রাশিদুল ইংলিশ একাডেমি আমাদের সবগুলো ক্লাস আমাদেরকে দেবে ইংলিশ শেখার জন্য। সো প্রথমেই আমরা যে বিষয়গুলো শিখব, তার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখা যাব, এবং যে বিষয়গুলো আমাদের আগে শিখতে হবে সেই বিষয়গুলো আমরা আগে শিখব। প্রথমে শিখব অক্সিলারি ভার্বস বা সাহায্যকারী ক্রিয়া। এগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন হয়। আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন আমরা যদি 20টা সেন্টেন্স বলি, তাহলে আমাদের এমনও হতে পারে যে 15টা সেন্টেন্সের মধ্যেই আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করার প্রয়োজন হয়, বা তারও বেশি, তারও কম হতে পারে, মানে এটা অনেক বেশি প্রয়োজন। আর সাহায্যকারী ভার্বটা আমরা দেখতে পাচ্ছি 4 প্রকার, এখানে দিয়েছি আমরা 4 প্রকার যে অক্সিলারি ভার্ব রয়েছে। প্রথমটি হচ্ছে টু বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। তারপর রয়েছে টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। তারপর রয়েছে টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর রয়েছে মডেল,
শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। আরও বেশ কয়েকটা মডেল রয়েছে, সেগুলো আমরা পরে শিখব। যখন আমরা মডেলের ক্লাস করব তখন আমরা পুরোপুরিভাবে সবগুলো মডেল শিখে নেব, ডোন্ট ওয়ারি। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জাস্ট এই জিনিসগুলো আপনারা মুখস্থ করে নেবেন, আর কিছু এখন করতে হবে না। এই মুহূর্তে আপনারা একটু ভিডিওটা পজ করে এগুলো একটু মুখস্থ করে নেন। যে টু বি ভার্বের মধ্যে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। টু ডু ভার্বের মধ্যে রয়েছে ডু, ডাজ, ডিড। টু হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং মডেলের মধ্যে রয়েছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। জাস্ট এগুলো আপনারা সাপের জালের মতো মুখস্থ করে ফেলেন। তারপরে আমরা এগুলো প্র্যাকটিস করব। তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাম্বার। নাম্বার মানে হচ্ছে সংখ্যা। কোনো একটি বিষয় একটা না দুইটা, এক বচন না বহু বচন, সেটা আমরা জাস্ট এখানে শিখব। একজন ব্যক্তি, একজন বস্তু এবং একটা প্রাণী যদি নির্দেশ করে তাহলে সেটাকে আমরা সিঙ্গুলার নাম্বার বলতে পারি। নাম্বার দুই প্রকার আমরা এখন দেখতে পাচ্ছি, সিঙ্গুলার এবং প্লুরাল। একটি, এক কথায় যেটা দ্বারা একটি বোঝায় সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেমন আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। এ বুক, এটা হচ্ছে সিঙ্গুলার, রাইট? সো দুই নাম্বার যেটা প্লুরাল নাম্বার, এই ওয়ার্ডটা অনেকেই বলতে অভ্যস্ত না, বা তারা বলতে গেলে খুব কষ্ট হয়ে যায়। প্লুরাল, এটাকে আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এই ওয়ার্ডটা খুব সুন্দর উচ্চারণ করতে পারেন। সেটা হচ্ছে প্লু, ফার্স্ট প্লু, তারপরে বলবেন আপনারা রেল, যায় না রেল, ট্রেন, এটা বলবেন রেল, প্লুরাল, প্লুরাল, রাইট? ওকে, সো যেটা একের বেশি, হ্যাঁ একের অধিক যেটা বোঝাবে, দুটা হতে পারে, তিনটা হতে পারে, 10টা 20টা, যে কোনো একটা নাম্বার হতে পারে, মানে এক থেকে বেশি হলে সেটা প্লুরাল হয়ে যাবে। দুইজন ব্যক্তি হতে পারে, দুজন বস্তু হতে পারে, দুইটা বিষয় হতে পারে, হ্যাঁ দুটি বস্তু হতে পারে, এগুলো হচ্ছে আমরা প্লুরাল হিসেবে গণ্য করব। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই হ্যাভ 2 বুকস, আমার দুটি বই রয়েছে। হ্যাঁ এখানে দিয়েছি বয়েজ, পর হচ্ছে প্যান্টস, বুকস, গার্লস, অনেকগুলো মেয়ে, রাইট? সো একটা হলে সিঙ্গুলার, দুটি হলে কিন্তু প্লুরাল। সো এটা জাস্ট আপনারা একটু মাথায় রাখেন, তারপর আমরা প্র্যাকটিস করব। তারপর আমরা যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখন আপনি বলতে পারেন যে জাস্ট আমরা শিখে যাচ্ছি, দেখে যাচ্ছি, এতে করে আমরা কি শিখছি? আমরা শিখবো এই 2-3টা বিষয় একসাথে দেখে তারপর আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্ন সেটা আমরা দেখবো, বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা দেখবো, কিভাবে একটা সেন্টেন্স গঠন করা হয় এবং কিভাবে এই জিনিসগুলো সেখানে ব্যবহার করা হয়। 3 নম্বরে আমরা যেটি শিখতে চলেছি সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন তথা ব্যক্তিগত সর্বনাম। আমরা একজন ব্যক্তির পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। আমি ধরেন আপনার সাথে কথা বলছি, আমি সবসময় কিন্তু আপনার নাম ধরে বলবো না, আমি আপনাকে আপনি বা তুমি ধরেই কিন্তু বলবো। প্রথমে হয়তো বা একবার দুইবার আপনার নাম ধরে বলবো, কিন্তু বারবার কিন্তু আপনার নাম ধরে বলবো না। আমি বারবার যদি আমি আমার নিজের নাম ধরে বলি তাহলে কিন্তু আপনি বোরিং হয়ে যাবেন। যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই পার্সোনাল প্রোনাউনগুলো শিখবো, বা এই জন্যই কিন্তু এগুলো সৃষ্টি করা। সো পার্সোনাল প্রোনাউন কিন্তু 3 প্রকার, হ্যাঁ, বা ব্যক্তি 3 প্রকার, পুরুষ 3 প্রকার, এটা বলা যেতে পারে। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। হ্যাঁ, এটা পারিভাষিক শব্দ রয়েছে এগুলা। সো প্রথমটি হচ্ছে ফার্স্ট পারসন, যে নিজে কথা বলে, যে স্পিকার সে হচ্ছে ফার্স্ট পারসন। যেমন আমি এখন কথা বলছি, আমি হচ্ছে ফার্স্ট পারসন। যখন আপনি কথা বলবেন তখন আপনি হয়ে যাবেন ফার্স্ট পারসন, আর যে শুনবে সে হচ্ছে সেকেন্ড পারসন। সো ফার্স্ট পারসনগুলো আমরা একটু এক নজরে দেখে নিব। ফার্স্ট পারসন হচ্ছে আই, যেমন আমি কথা বলছি যে সেক্ষেত্রে তো আই হবে আমি। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আমরা একটা ফর্ম আকারে ভাগ করেছি, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রনাউন এবং রিফ্লেক্সিভ। আপনারা এই বিষয়গুলো একটু মুখস্থর মতো করে নেবেন। বাট এখন যে বিষয়গুলো আপনাদের করতে হবে সেটি হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ। এই বিষয়গুলো খুব বেশি মনোনিবেশ করতে হবে, কারণ এগুলো আমাদের একটু পরে লাগবে। আর ভিডিওটা এইখানে পজ করে আপনারা জাস্ট এইগুলা সাপের জারের মতো মুখস্থ করে নেবেন। এগুলো কিন্তু আমাদের ইংলিশ স্পিকিং করার ক্ষেত্রে অনেক অনেক লাগবে। এগুলো ছাড়া আপনি ইংলিশে কথা বলতেই পারবেন না। সো আমি আপনাদেরকে একটু প্রশ্ন করবো যে আমরা একটু আগে পার্সন শিখে আসলাম, নাম্বার শিখে আসলাম, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। আমি আপনাদেরকে বলবো আই কোন নাম্বার এবং কোন পার্সন। আমরা সাধারণত কিছু বিষয় শুনি যে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বারবার লোকে আসবে, এরকম অনেক কথা শুনি যেগুলো আমাদের মাথার উপর দিয়ে যায়। কিন্তু আজকের এই ভিডিও দেখার পরে আমাদের এই বিষয়গুলো মাথার উপর দিয়ে তো যাবেই না, বরং আমরা একদম ফিক্সড প্রিসাইসলি আমরা বিষয়গুলো জানবো এবং সুন্দরভাবে আমাদের স্পিকিংয়ে, রিটেনে ইউজ করতে পারবো।
সো আমরা কিছু ফর্ম আকারে ভাগ করেছি, সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ। এই তিনটা আপাতত আমরা গুরুত্ব দিচ্ছি, বাকিগুলো গুরুত্ব দিব এবং লাগবে, বাট আমাদের একটু পরে কিন্তু এই তিনটা লাগবে বা এই দুটা লাগবে বিশেষ মিনিমাম। সো সাবজেক্টের জায়গায় যখন আই হবে তখন হবে আমি, যখন সেটা অবজেক্টের জায়গায় যাবে তখন কিন্তু সেটা হয়ে যাবে মি, অর্থ দেবে আমাকে। যেমন তুমি আমাকে সাহায্য করো, সাবজেক্ট কিন্তু তুমি, অবজেক্ট কিন্তু আমি। হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করো, ইউ হেল্প মি। সো এরকমভাবে যখন পজিটিভ অ্যাডজেক্টিভ হবে তখন সেটা অর্থ হয়ে যাবে আমার। বাকিগুলো আপনারা দেখে নেবেন। মাইন্ড মানে হচ্ছে আমার, এটা পজিটিভ প্রোনাউন, আর মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ, এটা আমি নিজেকে। হ্যাঁ, নিজেকে, আমি নিজেকে। তারপর হচ্ছে উই। কারণ আপনারা বলবেন উই যেহেতু ফার্স্ট পার্সন আমরা পড়ছি, তাহলে ফার্স্ট পার্সন কোন নাম্বার হচ্ছে? রাইট, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। এখানে উইয়ের অর্থ হবে আমরা। আই এর প্লুরাল বলতে পারেন উই। এটা অবজেক্টিভের জায়গায় হয়ে যাচ্ছে আস, আমাদেরকে মিনিং দিচ্ছে। পজিটিভের জায়গায় গিয়ে মিনিং দিচ্ছে আওয়ার, আমাদের। আওয়ার্স মানে হচ্ছে আমাদের, আওয়ার সেলফ মানে আমাদের, আমরা নিজেরা। আচ্ছা, প্রথমে আমরা মনোযোগ দিব সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এই দুটাকে। সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, সাবজেক্টের জায়গায় এটা বসে, অবজেক্টের জায়গায় এটা বসে। সো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। আমরা এখন সেকেন্ড পার্সনে যাচ্ছি। সেকেন্ড পার্সন হচ্ছে যে শুনে, যাকে সম্বোধন করে কথা বলা হয় তাকে আমরা সেকেন্ড পার্সন বলে থাকি। সেকেন্ড পার্সন হচ্ছে একমাত্র ইউ। যদি আমি এখানে দুটো দিয়েছি, আপনাদের প্রশ্ন যাতে না করতে পারেন যে একজনের সাথে কথা বললে তখন আমরা তাকে ইউ বলে সম্বোধন করি, আমরা যদি অনেকের সাথে কথা বলি তাহলে আমরা ইউ বলে সম্বোধন করি। বিষয়টা আসলে কি? আসলে বাংলাতে এটা তুমি এবং তোমরা থাকলো, ইংরেজিতে কিন্তু এটা একটাই ইউ বলে কিন্তু তুমি এবং তোমরা সম্বোধন করা হয়। আমরা তাহলে যখন ইউ ইউজ করব তখন আমরা সেটাকে অবশ্যই প্লুরাল হিসেবেই ধরবো, তার মানে এটা সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার। রাইট, আমরা যেহেতু নাম্বার পড়েছিলাম একটু আগে, যেহেতু প্লুরাল ধরবো সেক্ষেত্রে এটা সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার। আর ব্যবহারের ক্ষেত্রে এটাই। আপনাদেরকে একটা ক্লু দিতে পারি, সেটা হচ্ছে যখন একজন হবে তখন আপনারা একজন বোঝাতে শুধুমাত্র ইউ বলতে পারেন, বাট যখন একের অধিক হবে তখন আপনারা বলতে পারেন ইউ গাইস, ইউ অল। এটা দ্বারা অনেক, ইউ অল যদি আপনি বলেন তাহলে এটা নিশ্চিত যে এখানে অনেকেই আছে, বা ইউ গাইস বলেও কিন্তু সেখানে অনেকেই আছে। বা যদি আপনারা ইউ বলেন শুধুমাত্র সেখানে অনেকেও বোঝাতে পারেন, বা হচ্ছে একজনও বোঝাতে পারেন। আচ্ছা, যাই হোক, ওটা কোনো বিষয় না। সেটা হচ্ছে আমরা ধরে নেব ইউ একটাই, আপনি এবং তোমরা উভয় ক্ষেত্রে বোঝানো হয়, এবং এটা হচ্ছে প্লুরাল নাম্বার হিসেবে গণ্য করা হবে। সাবজেক্টের জায়গায় ইউ হবে ইউ, তুমি। অবজেক্টের জায়গায় ইউই হয়, কোনো চেঞ্জ নাই, তোমাকে। পজিটিভের জায়গায় ইউ হচ্ছে ইউর, তোমার। রাইট, সো পজিটিভ প্রোনাউন, পজিটিভ রিফ্লেক্সিভ আছে, এগুলো আমরা দেখে নেব, মুখস্থ করে নেব এগুলো, এই জায়গাটা পজ করে। সো নাম্বার 3 আমরা এখন শিখব থার্ড পার্সন। সো থার্ড পার্সন হচ্ছে আমি এবং আপনি, আমি এবং তুমি, এর মাঝে যারা নেই তারা সবই থার্ড পার্সন। সেটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। এখন আমরা প্রথমেই দেখে নিব থার্ড পার্সনের মধ্যে কী কী রয়েছে। থার্ড পার্সনের মধ্যে রয়েছে হি, শি, দে, ইট, রাশেদ। রাশেদ মানে হচ্ছে যে কোনো একজন ব্যক্তির নামের ক্ষেত্রে আমরা শুধুমাত্র রাশেদকে নিয়ে আসছি এখানে। তারপর একটা হচ্ছে হো, ডব্লিউএস ওয়ার্ড। এটা যদিও ডব্লিউএস ওয়ার্ড কিন্তু এটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে নিয়ে আসছি। হি, এটা হচ্ছে যেহেতু থার্ড পার্সন, এখন আপনারা বলবেন এটা কোন নাম্বার, সে মানে কিন্তু আমরা একজনকে ইন্ডিকেট করি, আমরা অনেকজনকে কিন্তু বলি না। রাইট, সো আপনারা ফিক্স করবেন হি যদি থার্ড পার্সন হয় এটা কোন নাম্বার হয়। হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। রাইট, সো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সে কোন পার্সন কোন নাম্বার? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দে কোন পার্সন কোন নাম্বার? তারা। হি এবং সি এর বহুবচন হচ্ছে, হি এবং সি এর প্লুরাল নাম্বার হচ্ছে, প্লুরাল হচ্ছে দে। দে মানে হচ্ছে আমরা কিন্তু একজন বুঝি না, একের অধিক বুঝি। ফর এক্সাম্পল, দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলছে বা ক্রিকেট খেলছে। এখানে কিন্তু একজন খেলছে না, অনেকজন খেলছে, যার জন্য কিন্তু আমরা দে দ্বারা বোঝাচ্ছি। এটা হবে থার্ড পার্সন, রাইট, প্লুরাল নাম্বার। এখন আমরা ইট দ্বারা যে কোনো একটা বস্তু বা বিষয়কে আমরা বুঝিয়ে থাকি, সেক্ষেত্রে ইটটা আমরা থার্ড পার্সন হিসেবেই নিব, কারণ আমি এবং তুমির মধ্যে নেই এটা। আর হচ্ছে রাশেদ, এটাও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কারণ একজনকে বোঝাচ্ছে। রাশেদ মানে কিন্তু দুইজন বা তিনজনকে বোঝাচ্ছে না। এখানে আমাদের একটা বিষয় গুরুত্বের সাথে নিতে হবে, সেটি হচ্ছে এই যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ, এই ফর্মগুলো, দ্য ফর্মস অফ থার্ড পার্সন, দ্য ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন। সো আমরা যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে হি মানে হচ্ছে সে সাবজেক্টের জায়গায় আছে।
যখন সে অবজেক্টের জায়গায় চলে যাবে তখন তার মিনিং দিবে তাকে, এবং এটারও একটু পরিবর্তন হবে, সেটা হয়ে যাবে হিম। হি না থেকে সে হিম হয়ে যাবে, কারণ এই জায়গাতে যে আসবে তাকে হিম হয়ে আসতে হবে, সে অবজেক্টিভ ফর্ম হয়ে আসতে হবে, এখানে সাবজেক্টিভ ফর্ম হয়ে আসার কোনো উপায় নাই। তারপরে যে পজিটিভ অ্যাডজেক্টিভ সেটা হিজ তার, এটা হতে পারে যে আই হ্যাভ, ইট ইজ হিজ গ্লাস, ইট ইজ হ্যাজ ফোন, ইট ইজ হিজ ল্যাপটপ। শি এটাও তার, আর হচ্ছে স্ত্রীবাচক, এটা পুরুষবাচক, এটা স্ত্রীবাচক। শি মানে সে, হার মানে তাকে, হার মানে তার, দুটোই বোঝাচ্ছে। যখন ব্যবহার বিধি অনুযায়ী আমরা বুঝতে পারবো এটা সাবজেক্টিভ না হচ্ছে পজিটিভ, সমস্যা নেই, আমরা একটু পরে জানবো। তারপর রয়েছে থার্ড পারসন কি নাম্বার, প্লুরাল নাম্বার, রাইট। এটা সাবজেক্টের জায়গায় থাকলে মিনিং দিবে তারা, অবজেক্টের জায়গায় গেলে মিনিং দিবে তাদেরকে, আর পজিটিভের জায়গায় মিনিং দিবে তাদের। ইট এটা, ইট এটাকে, ইটস এটার। আর রাশেদ সাবজেক্টের জায়গায় মিনিং দিবে রাশেদ, অবজেক্টের জায়গায় গেলে মিনিং দিবে রাশেদকে। ফর এক্সাম্পল, আমি রাশেদকে সাহায্য করি, এটা হবে আই হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করি। আমি রাশেদকে পছন্দ করি আপনি বলতে পারেন, তখন হবে আই লাইক রাশেদ, আমি রাশেদকে পছন্দ করি। তখন মিনিং দিবে রাশেদকে অবজেক্টের জায়গায়। যখন এটা হবে যে রাশেদ আপনাকে সাহায্য করে, হ্যাঁ রাশেদ আপনাকে বা তোমাকে সাহায্য করে, তখন হবে রাশেদ হেল্পস ইউ, রাশেদ তোমাকে সাহায্য করে, কারণ রাশেদ সেই ক্ষেত্রে সাবজেক্ট এবং ইউ হয়ে যাবে সেই জায়গায় অবজেক্ট। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের লগে এস বি এর যোগ হয়, সেটা আমরা একটা বিষয় জানি, যদিও আমরা ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি আমাদের নার্ভাসনেস হয়ে থাকে, সেটা আমরা পরে জানবো। আর এই যে থার্ড পারসনগুলো রয়েছে, থার্ড পারসন যে মধ্যে যেগুলো সিঙ্গুলার নাম্বার, হি, সি, ইট, রাশেদ, হো এটাও হয়ে থাকে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, সেটা আমরা পরে জানতে পারবো বিষয়টা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই কেবল ভার্বের পরে এস বাই এর যোগ হয়, বাকিগুলোর ক্ষেত্রে হয় না। এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, আমরা আপনাদের কথা অনুযায়ী যদি আমি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিই, এটা রয়েছে, এগুলোর পরে কিন্তু ভার্বের লগে এস বাই এর যোগ হবে না, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই হবে। সেটা আমরা টেন্সের সময় বেশি সুন্দর করে ক্লিয়ার হবে, এটা নিয়ে এখন ওয়ারিড হওয়ার কিছু নেই। সো আমরা জেনে নিলাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এই ফর্মগুলো আপনারা এখানে ভিডিওটা পজ করে আপনারা একদম ঠাড়া মুখস্থ করে নেবেন। সো আমরা এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন শিখব। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা হচ্ছে আমরা বলতে পারি নির্দেশক প্রোনাউন। ফর এক্সাম্পল, আমাদের কাছাকাছি যদি কোনো বিষয়বস্তু থাকে সেটা আমরা দিস দ্বারা ইন্ডিকেট করতে পারি। ফর এক্সাম্পল, দিস ইজ মাই বুক, এটা আমার বই। যদি দূরে অনেকগুলো থাকে, দূরে একটি থাকে, তখন সেটা আমরা বলতে পারি দ্যাট ইজ মাই বুক, ওইটা আমার বই, দুটো সিঙ্গুলার। কারণ কাছাকাছি যদি অনেকগুলো থাকতেই পারে, রাইট। আমি বলতে পারি দিজ আর মাই বুকস, এই বইগুলো আমার, তখন সেটা হবে দিজ, দিজ, উচ্চারণটা একটু খেয়াল করেন। আর যদি দূরের অনেকগুলো হয়ে থাকে তাহলে বলতে পারি দোজ আর মাই বুকস, ওই বইগুলো আমার, রাইট। সো দিস, দ্যাট, দোজ বিষয়গুলো আমরা একটু মনে রাখবো। সো আমি আশা করি আপনারা ভিডিওটা পজ করে ওই যে বিষয়গুলো আমরা দেখে আসলাম, অক্সিলারি ভার্ব, নাম্বার, পার্সোনাল প্রোনাউন, সেই বিষয়গুলো আপনারা ভিডিওটি পজ করে মুখস্থ করে নিয়েছেন। এখন আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, যেটার জন্য আমরা মূলত আজকের ক্লাসটি যেটা চেনার জন্য সেখানে আমরা যাচ্ছি। সো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার যাওয়ার আগে আমি ধরে নিচ্ছি আপনারা বিষয়গুলো মুখস্থ করেছেন এবং শেষ করেছেন খুব প্রিসাইসলি। সো এখানে আমরা যেহেতু প্রোনাউনের মধ্যে দেখে আসলাম যে পার্সোনাল প্রোনাউনের কয়েকটি ফর্ম, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, রিফ্লেক্সিভ, আমরা এখানে মাত্র দুটি ইউজ করব, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, বা সাবজেক্ট বা অবজেক্ট। হ্যাঁ, দেখেন, প্রথমে দেখে নেন সেন্টেন্সটা, তারপরে আপনারা বুঝতে পারবেন। আই, আমি, হেল্প সাহায্য করা বা সাহায্য করি, দেম তাদেরকে, আই হেল্প দেম আমি তাদেরকে সাহায্য করি, রাইট। এটা ছিল মূলত সাবজেক্টের জায়গায় ছিল দে, অবজেক্টের জায়গায় আসার কারণে সেটা হয়ে গেছে দেম, সেটা আমরা একটু আগে দেখে আসলাম। তারপরে জাস্ট সেন্টেন্সগুলো আমরা দেখি, তারপর আমরা একটু বিশ্লেষণ করব। দে হেল্প মি, তারা আমাকে সাহায্য করে। দেখেন, সাবজেক্টের জায়গায় ছিল আই, অবজেক্টের জায়গায় গিয়ে হয়ে গেছে মি, আর এটা সাবজেক্টের জায়গায় হচ্ছে দে, অবজেক্টের জায়গায় গিয়ে হয়ে গেছে দেম, রাইট। সো এটার জন্যই আমরা মূলত এই পুরো আলোচনাগুলো বা এতগুলো কথা বললাম। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে রাশেদ তোমাকে সাহায্য করে, তখন কি হবে? আর তুমি রাশেদকে সাহায্য করো, তখন কি হবে? এই দুটা সেন্টেন্স তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবে। আশা করি বিষয়টা পারবে, কারণ আমরা খুব সুন্দরভাবে বিষয়গুলো আলোচনা করলাম।
এভাবে আমরা অনেকগুলো বিষয় প্র্যাকটিস করব। যেমন আমি তাদেরকে সাহায্য করি, আই হেল্প দেম, তারা আমাকে সাহায্য করে, দে হেল্প মি। আমি রাশেদকে সাহায্য করি, আই হেল্প রাশেদ, রাশেদ আমাকে সাহায্য করে, রাশেদ হেল্পস মি। কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বারবার লোকে এস বাই যোগ হয়, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু না, যেটা আমরা টেন্সের সময় গেলে সুন্দরভাবে ক্লিয়ার হবো। আমি যদি বলি যে আমি রাকিবকে সাহায্য করি, আই হেল্প রাকিব। তারপর যদি বলি যে তুমি আমাদেরকে সাহায্য করো, ইউ হেল্প আস। তারপর হচ্ছে আমরা তোমাকে সাহায্য করি, উই হেল্প ইউ। ওকে, তো তারপর একটা বিষয় রয়েছে, যেমন ধরুন উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। রাশেদ ইজ এ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র। আমরা একটু আগে দেখে নিলাম অক্সিলারি ভার্ব, এখানে টু বি ভার্ব দেখেছি আমরা অলরেডি, মুখস্থ করে নিয়েছি। সেখানে রয়েছে এম, ইজ, আর, এই তিনটে আপাতত দেখছি, বাকিগুলো পাস্ট টেন্সের ইউজ হবে। সো এমটা হচ্ছে শুধুমাত্র আয়ের জন্য ফিক্সড। আয়ের পরে যদি আপনি একটা টু বি ভার্ব নিয়ে আসেন, সেটা অবশ্যই আপনাকে এম নিতে হবে, এম ছাড়া অন্যগুলো আয়ের সাথে যাবে না। তারপরে আমাদের যেটা রয়েছে ইজ, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার পরে সাধারণ ব্যবহার হয়। সেকেন্ড পারসন সিঙ্গুলার তো সিঙ্গুলার নাই, প্লুরাল। ফার্স্ট পারসনের সিঙ্গুলার যেটা সেটার পরে তো আমরা এমএ নিচ্ছি, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার পরে ইজ হচ্ছে। আর থার্ড পারসন সেটাও না, মূল কথা হচ্ছে যে সিঙ্গুলার যে প্রনাউনগুলো রয়েছে বা সিঙ্গুলার যে নাউনগুলো রয়েছে সেগুলোর পরে ইজ হবে, আর যেগুলো প্লুরাল রয়েছে, প্লুরাল বহুবচন, সেগুলোর পর আর হবে। অপরদিকে ওয়াস হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল, আর বি, বিং, বিন এগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। তার মানে হচ্ছে আয়ের পরে এম হবে, এটা ফিক্সড। ইজ সিঙ্গুলার, আর প্লুরাল, ওয়াজ সিঙ্গুলার, ওয়ার প্লুরাল। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখে নেব। সো এখানে যার জন্য হচ্ছে উই আর প্লুরাল, হ্যাঁ উই আর হচ্ছে, উইটাও প্লুরাল, আরটাও প্লুরাল, এটাও কিন্তু প্লুরাল, মানে সবগুলো কিন্তু এখানে প্লুরাল হচ্ছে। আর এখানে যদি আমরা দেখি রাশেদ সিঙ্গুলার, আমরা দেখে আসলাম একটু আগে, রাশেদ একজনকে বোঝাচ্ছে। ইজ, এটাও সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। এ স্টুডেন্ট, এটাও সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার, রাইট? সো সবগুলোই সিঙ্গুলার, সিঙ্গুলার হলে সিঙ্গুলার হবে, প্লুরাল হলে প্লুরাল হবে। এটা আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, বাট আপনি যদি প্র্যাকটিস করেন বা হচ্ছে যে বিষয়গুলো মুখস্থ করতে পারেন সেগুলো যদি মুখস্থ করে নেন, তাহলে নিঃসন্দেহে আপনার কাছে পানির মতো লাগবে, রাইট? অনেক বেশি প্র্যাকটিসের দরকার। আমি যেভাবে দেখে দিয়েছি যে একটা মাত্র আবার দুইটা ওয়ে দেখিয়ে দিয়েছি, আপনারা হাজার হাজার সেন্টেন্স মেকিং করবেন এইভাবে। তারপর আমরা টেন্সে যখন যাবো তখন আপনারা আরও হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবেন, ডোন্ট ওয়ারি। আর রাশিদুল ইংলিশ একাডেমি আপনাদেরকে সব ধরনের ক্লাস দিবে, সমস্যা নেই, ক্রমান্বয়ে। একদিনও দেওয়া সম্ভব না, আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে দিব, একদিন পরপর বা 2 দিন পরপর ক্লাস আমরা অবশ্যই দিয়ে দেবো ইনশাল্লাহ। সো তারপরে আমরা সেন্টেন্সটা একটু জাস্ট দেখে নিব, এইখানে আমাদের মুখস্থ করার কিছু নেই, আমরা একটু দেখে নিব জাস্ট, তারপরে আমাদের আজকের ক্লাস শেষ হবে। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, এটি সম্পূর্ণ বাক্য যেখানে মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ করা যায় কোনো প্রশ্ন করা ছাড়া, যেখানে কোনো প্রশ্ন করার সুযোগ নেই। ফর এক্সাম্পল, রাশেদ খাচ্ছে অথবা রাশেদ ভাত খাচ্ছে বললাম, এখানে কিন্তু আপনি প্রশ্ন করার কিছু নেই, রাশেদ ভাত খাচ্ছে, সব ক্লিয়ার, রাশেদ কি করতেছে, ভাত খাচ্ছে। এখন আমি যদি বলি ভাত খেয়ে, ইটিং রাইস, কাজটি করে, ডুইং দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে মেকিং এ ভিডিও বানিয়ে, কোনো কিছু কিন্তু মানে ক্লিয়ার হচ্ছে না, মানে কি বোঝাতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি এগুলো কিন্তু হবে না। মানে এক বা একাধিক ওয়ার্ডস, মানে একের অধিক ওয়ার্ডস যখন একসাথে সম্পূর্ণ মনের অর্থ প্রকাশ করে, তখন সেটা আমরা সেন্টেন্স বলতে পারি। ফর এক্সাম্পল, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। সো এখানে আমাদের যে বিষয়গুলো হচ্ছে সেগুলো হচ্ছে সেন্টেন্সগুলো দেখলেই যেন বুঝতে পারি এই সেন্টেন্স। আমাদের এখন বানাতে হবে না যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো, এরকম না। জাস্ট আমরা সেন্টেন্সগুলো চিনে রাখবো যে এটা এই সেন্টেন্স, এটা এই সেন্টেন্স, এটা পুরুষ, এটা মহিলা, আর এটা হচ্ছে গরু, এটা ছাগল, এটা হচ্ছে শিয়াল, এটা হচ্ছে ভাগ, এরকম জাস্ট আমরা চিনে রাখবো। সেন্টেন্স আমরা এখানে 5 প্রকার দিয়েছি, সেন্টেন্স আরও অনেকগুলো প্রকার রয়েছে, আমরা জাস্ট এই প্রকারগুলো দিচ্ছি কারণ হচ্ছে এগুলো আমাদের এখন লাগবে, বা আমাদের স্পোকেন ইংলিশ বেসিক স্পোকেন ইংলিশ গ্রামার ক্লাস আমাদের লাগবে। তারপরে অন্যান্যগুলো লাগবে, সেগুলো আমরা পরে শিখতে পারবো। এগুলো যদি আপনারা জানি তাহলে পরবর্তী বিষয়গুলো আমাদের জানতে সহজ হবে অনেকটাই। সো অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো, সেটার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। এটা মানে বর্ণনামূলক বা বিবৃতিমূলক যে সেন্টেন্সটা, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক সেন্টেন্স, যেটা দ্বারা আমরা প্রশ্ন করে থাকি। সেটা শেষে একটা কোয়েশ্চেন সাইন থাকবে, প্রথমে থাকবে একটা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে, আর মাঝে একটা মেইন ভার্ব থাকবে। সেটা হচ্ছে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স।
প্রশ্নবোধক সেন্টেন্স, যেমন আমরা দিয়েছি ইজ রাশিদ প্লেইং ক্রিকেট, রাশিদ ক্রিকেট খেলছে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে আদেশ সূচক, আমরা আদেশ করতে পারি, উপদেশ করতে পারি, অনুরোধ করতে পারি, সেগুলো আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। সেটা স্ট্রাকচার হচ্ছে মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এখানে কিন্তু সাবজেক্ট হয় না। আর এখানে আপনি জাস্ট সাবজেক্ট বাদ দিলে কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। যেমন আমি আপনাকে বলতেই পারি যে তুমি 1 ঘন্টার মধ্যে এই কাজটি করে দাও, বা 1 ঘন্টার মধ্যে এই কাজটি আমাকে করে আমার কাছে পাঠিয়ে দাও। ডু দ্য ওয়ার্ক উইদিন 1 hour or উইদিন 2 hours, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে প্রথমে মূল ভার্ব দ্বারা শুরু হবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে কোনো ভার্ব থাকবে না, তারপরে এক্সটেনশনগুলো থাকবে বা অন্যান্য বিষয়গুলো থাকবে। অপারেটিভ মানে হচ্ছে প্রার্থনার সূচক বাক্য, যেখানে আমরা প্রার্থনা করে থাকি, যেমন আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার উন্নতি করুক, বাংলাদেশ চিরজীবী হোক, এরকম ধরনের যে বাক্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে অপারেটিভ সেন্টেন্স বা ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা আমরা অবাক হয়ে যাই, আমি তো অবাক, রাইট? আমি তো অবাক আপনি যখন বলেন, সেটা আপনি সাধারণ কোনো কাজে কিন্তু আপনি আমি তো অবাক বলেন না, মানে সেটা একটু অন্যরকম, যেটা একটু ব্যতিক্রম নর্মাল থেকে, সেটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলে থাকি, আকস্মিক অনুভূতি প্রকাশ করতে। যেমন উদাহরণ দিয়েছি, হোয়াট এ হ্যান্ডসাম বয় ইউ আর, তুমি কতই না সুদর্শন ছেলে। হ্যাঁ, আমরা যখন খেলায় জিতি তখন আমরা কি বলি? হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, হুররা। অনেকভাবে আমরা এক্সপ্রেশন দিয়ে থাকি। তারপর আমি আর দিয়েছি হাউ হ্যাপি ইউ আর, তুমি কতই না সুখী মানুষ, একটু আকস্মিক হয়ে, একটু অন্যরকম হয়ে, রাইট? আমি কিছু ওয়ার্ড চয়ন করতে পারতেছি না, যেগুলো বললে হয়তো আপনারা আরও সুন্দর করে বুঝতে পারতেন। বিষয়টা এরকমই, এটা এক্সাম্পলগুলো দেখে জাস্ট বুঝে নিন। সো আমরা আজকে অনেক কিছু শিখলাম। সেন্টেন্সটা আপনাদের জাস্ট এই জন্য দেখালাম যে আপনারা শুধুমাত্র দেখে রাখেন যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেখানে প্রশ্ন করা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে আদেশ করা হয়, আর অপারেটিভ সেন্টেন্স যেখানে মঙ্গল কামনা করা হয়, এক্সক্লামেটরি যেখানে আপনার আকস্মিক বিষয়গুলো উপস্থাপন করা হয়। শুধু আপনারা এইটুকু জিনিস দেখে রাখেন, এছাড়া সেন্টেন্সের মধ্যে আমাদের কোনো কাজ নেই। পরের সেন্টেন্সগুলো আমরা নিজেরা মেকিং করব। আমি যদি একটু সামারাইজ করে দেই, আজকে আমরা অক্সিলারি ভার্ব শিখলাম, অক্সিলারি ভার্ব 4 প্রকার, সেটা আমরা মুখস্থ করে নেব। নাম্বার শিখলাম, একবচন বহুবচন, পার্সোনাল প্রোনাউন শিখলাম, যেগুলো পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলোর মধ্যে অনেকগুলো রয়েছে, সেগুলো আমরা মুখস্থ করে নেব। এবং বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবং সাবজেক্টিভ প্রোনাউনগুলো কীভাবে ইউজ করতে হয় সেন্টেন্সের মধ্যে, আর অবজেক্টিভগুলো কীভাবে ইউজ করতে হয়, সেই বিষয়গুলো আমরা শিখেছি। এবং আমি আশা রাখছি এই সবগুলো বিষয় আপনারা মুখস্থ করে একদম সুন্দর করে পরিপাটি করে রাখবেন, যাতে করে পরবর্তী ক্লাসগুলো আমাদের বুঝতে অনেক বেশি সহজ হয়। তারপরে আমরা টেন্সে যাব সরাসরি। সো টেন্সে যখন যাবেন, টেন্সকে বলা হয় দ্য হার্ট অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার হার্ট, সেটা আপনারা এনজয় করবেন আশা করি। আর যদি এই বিষয়গুলো আপনাদের ঘাটতি থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ইংরেজি টেন্সটা বুঝবেন না, যার জন্য আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা খুব সুন্দরভাবে এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন এবং মুখস্থ করে রাখবেন। সো আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।